আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ডেইলি 1 আওয়ারের আজকের এই ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আজকে আলোচনা করব আপনাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, কমপ্লিটিং সেন্টেন্স, যেটা এইচএসসি শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই ক্লাসটি। এই তিনটি মৌলিক উপাদান দিয়ে বাক্য সম্পূর্ণ করা যায়। একটা ইনকমপ্লিট সেন্টেন্স থাকবে, সেটা ওয়ার্ডস, ফ্রেজ এবং ক্লোজ। কিভাবে পূরণ করতে হবে? ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ উইদাউট ড্যাশ। এখানে আমাদের ওয়ার্ডস দিয়ে পূরণ করতে হবে। তাহলে কি হবে? কমপ্লিট সেন্টেন্সটা হবে ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ উইদাউট এফোর্টস। এফোর্ট, যে এফোর্ট ছাড়া তুমি জীবনে কি সাকসেস হতে পারবে না। এবার আমরা দেখব যে একটা ফ্রেজ তৈরি করার মাধ্যমে হি ওয়ার্ক হার্ড ইন অর্ডার টু, সে কঠোর পরিশ্রম করে যাতে। আমরা কমপ্লিট সেন্টেন্সটা একটু দেখি। হি কমপ্লিট, দ্য কমপ্লিট সেন্টেন্স হবে হি ওয়ার্ক হার্ড ইন অর্ডার টু অ্যাচিভ হিজ গোল। তাহলে এর অর্থ কি হবে? সে তার লক্ষ্য অর্জন করতে কঠোর পরিশ্রম করে যাতে তার লক্ষ্যটা অর্জন হয়। ওকে, এরপরে আমরা দেখব আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস বিকজ। এখন এইখানে আমাদের একটা সেন্টেন্স মেকিং করতে হবে। আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস বিকজ আই ওয়াজ সাফারিং ফ্রম এ হাই ফিভার। কি বলছে? আমি হাই ফিভারে ভুগতেছিলাম, যার কারণে আমি ক্লাসে অ্যাটেন্ড হতে পারিনি। এখন আমরা দেখব রিয়াল কন্ডিশন বা জেরো কন্ডিশন। কন্ডিশনাল সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্সে খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। জেরো কন্ডিশন বা রিয়াল কন্ডিশনটা কি, এটা একটু আমি গল্প করে নিই আপনাদের সঙ্গে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যে শর্তযুক্ত বাক্য, এখানে কিছু বিষয় আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ। যে শর্তযুক্ত বাক্য, অর্থাৎ এখানে কি থাকবে? শর্ত থাকবে। কি বলছে এখানে? যে শর্তযুক্ত বাক্য, যে শর্তযুক্ত বাক্য, যে শর্তযুক্ত বাক্য বৈজ্ঞানিক সত্য, সাধারণ পরিচিতি সত্য অথবা অভ্যাসগত ঘটনা বা অন্যান্য বিষয় যা সর্বদা সত্য তা বর্ণনা করতে ব্যবহৃত হয়, তাকে কি বলা হয়? রিয়াল কন্ডিশন বা জেরো কন্ডিশন। এ সকল বাক্যকে অনেক সময় জেরো কন্ডিশন, আমি যেটা বলতেছি বারবার। এখন কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। মিল্ক বয়েলস ইফ ইউ হিট ইট টু 100°C। বলছে পানি, দুধ ফুটতে শুরু করে যদি এখানে আপনি 100°C তাপমাত্রা প্রয়োগ করেন। এখানে আমরা একটা জিনিস খেয়াল করতেছি যে ইফ কন্ডিশন, এটা দ্বারা একটা বৈজ্ঞানিক সত্য বোঝাইছে। কি বলছে? ইফ কন্ডিশন অর্থাৎ ইফ অর্থাৎ যে শর্তযুক্ত বাক্য, অর্থাৎ যেখানে শর্ত থাকবে সেই বাক্য দ্বারা একটা কি বোঝাবে? একটা চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম, যে কোনো একটা ফ্যাক্ট বোঝাবে। তাহলে যদি এরকম হয়, তার মানে এরকম যে অর্থটা কিরকম হয় দেখেন। যারা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স পড়েছেন তারা হয়তো জানবেন। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সংজ্ঞাতে এরকম আছে, বর্তমান কালে কোনো কাজ সাধারণ বা অনির্দিষ্টভাবে হয়। তার মানে যদি আমরা 100°C তাপমাত্রা প্রয়োগ করি, এই যে লাস্টে কি আছে? রস্বই থাকলে, বাংলা ক্রিয়া শেষে রস্বই অন্তস্থ ইয়ে থাকলে সেটা হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে কি হয়? মিল্ক বয়েলস মানে দুধ ফুটতে শুরু করে বা সেদ্ধ হয়। এখানে যেহেতু দুটাই হয় কথা আসতেছে, যার ফলে এটাও হবে প্রেজেন্ট ইনডিফিনাইট, এটাও হবে প্রেজেন্ট ইনডিফিনাইট। আমাদের টেন্সের দিকে একটু ভালো খেয়াল রাখতে হবে, তাহলে আমাদের বিষয়টা ইজি হবে। রহিম ইজিলি ওয়াক্স টু স্কুল ইফ হি হ্যাজ এনাফ টাইম। যদি তার হাতে পর্যাপ্ত সময় থাকে, এটা দ্বারা একটা কি বোঝাচ্ছে? যে অভ্যাসগত কর্ম। তাহলে কি করে সে? সে হেঁটে স্কুলে যায়। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি অভ্যাসগত কর্ম বোঝাচ্ছে। ফলে রহিম অলওয়েজ, রহিম ইউজুয়ালি ওয়াক্স টু স্কুল, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। এবং ইফ হি হ্যাজ এনাফ টাইম, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। এখন আমরা একটা সেন্টেন্স দেখি, জেনারেল নন ট্রুথস, যেটা সাধারণ সত্য ঘটনা বোঝায়। যেমন খেয়াল করেন, ইট ডার্কস ইফ দ্য সান গোজ ডাউন অর সেটস। বলছে যদি সূর্য ডুবে যায়। তার মানে এটা কি বোঝাচ্ছে? যদি সূর্য ডুবে যায় মানে কি? সূর্য তো ডুবেই, তাই না? তাহলে ইট গেটস ডার্ক মানে অন্ধকার হয়, নাকি অন্ধকার হবে না? হবে কিন্তু না, কথা আসতেছে হয়। সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অন্ধকার হয়, যার ফলে দুটাতেই হয় কথা আসতেছে এবং প্রেজেন্ট ইনডিফিনাইট, ফলে দুটাই হবে প্রেজেন্ট ইনডিফিনাইট। আমি আশা করছি এই অংশটুকু ক্লিয়ার। এখন আমরা পরের অংশটুকু দেখি, যে ফার্স্ট কন্ডিশন, খুব গুরুত্বপূর্ণ একটা কন্ডিশন এটা। বলছে এখানে বক্তা ইফ
ক্লোজ দ্বারা, কি দ্বারা? ইফ ক্লোজ দ্বারা এমন একটা ঘটনা বা কাজ বা অবস্থার বর্ণনা করে যা সাধারণত ঘটবে যদি মেইন ক্লোজের শর্তটা পূরণ করে। মেইন ক্লোজে একটা শর্ত থাকবে, আমরা উদাহরণ দেখি। বলছে ইফ এ রুবি ইজ হিটেড, বলছে যদি একটি রুবিকে কি করা হয়, তাপ দেওয়া হয়, এটা মানে প্যাসিভ ভয়েসে আছে, তার মানে এখানে যদি আমরা রূপাকে কি করি, তাপ প্রদান করি, ইট উইল টেম্পোরারি লস ইটস কালার। বলছে যদি রুবিকে আমরা তাপ প্রদান করি তাহলে এটা ধীরে ধীরে কি হারাবে, এটার বর্ণ হারাবে। তার মানে এখানে এরকম বোঝাচ্ছে যদি একটা কাজ করি, মনে রাখবেন বাংলা ক্রিয়ার শেষে যদি রস্বই অন্তস্থ ইয়ে থাকে তাহলে সেটাই প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে আরেকটা হবে। এখন এখানে একটা খেয়াল করেন যে ইফ রুবি ইজ হিটেড, আচ্ছা এখানে গুরুত্বপূর্ণ একটি আমি উদাহরণ দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে ধরেন আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড আপনাকে একটা শর্ত দিল, যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পান তাহলে আপনাকে বিয়ে করবে। এখানে দেখেন এই যে এখানে আমরা এই ব্যাখ্যাটা বুঝি আগে। বক্তা ইফ ক্লোজ দ্বারা এমন একটা কাজ বা অবস্থার বর্ণনা করে যা সাধারণত ঘটবে যদি মেইন ক্লোজে উল্লেখিত ঘটনাটা কি হয়, পূরণ হয়। মেইন ক্লোজ অর্থাৎ এখানে একটা ক্লোজ থাকবে, এখানে মানে ইফ যুক্ত ক্লোজে সাধারণত যে আপনাকে একটা শর্ত দিচ্ছে যদি আপনি ঢাকা ভার্সিটির চান্স পান তাহলে সে বিয়ে করবে। তার মানে কি অবশ্যই এটা ফিউচার চলে যাচ্ছে না, যার ফলে বর্তমানে একটা শর্ত দিচ্ছে আর ভবিষ্যতে আরেকটা হচ্ছে বা আরেকটা হতে যাচ্ছে বা হবে, যার ফলে একটা হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আর একটা হয় ফিউচার ইনডিফিনাইট। আমি আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন। পরে একটা উদাহরণ দেখি, হি উইল পাস দ্য এক্সামিনেশন ইফ হি রিডস অ্যাটেন্টিভলি। এখানে এই যে যদি ভালোভাবে পড়াশোনা করা হয়, মনোযোগ দিয়ে পড়াশোনা হয়, তাহলেই কিন্তু সে পরীক্ষায় পাস করবে, এটা কিন্তু বোঝানো হয়েছে। মানে এই যে এই কাজের উপর ডিপেন্ড করতেছে যে এই কাজটা হবে কি না, এই কাজটা ঘটবে কি না, এই কাজের এই শর্ত যদি পূরণ করে তাহলে কিন্তু এটাও হবে। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এটা ফিউচার ইনডিফিনাইট, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট। তার মানে কি এটা উল্টাপাল্টা হতে পারে, কখনো ইফ ক্লোজটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট, কখনো ইফ ক্লোজ ছাড়াটা আছে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট। ওকে, এখন একটা আমি ইনকমপ্লিট সেন্টেন্স দিচ্ছি, এটা আপনারা একটু পূরণ করার চেষ্টা করেন, তাহলে এটা বিষয়টা ভালোভাবে বোঝা যাবে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইফ ইউ মেইনটেইন অনেস্টি। বলতে সততা মহৎ গুণ, যদি আপনি সততা মেইনটেইন করেন তাহলে কি পারবেন, তাহলে আপনাকে পৃথিবীর সবাই সম্মান করবে, তাহলে আপনি জীবনে দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবেন, আপনি কোনো বাধার সম্মুখীন হবেন না। বিষয়টা এরকম না, বাংলায় আমি বলতেছি, তাহলে ইংরেজি কি হবে দেখে না যাক। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইফ ইউ মেইনটেইন অনেস্টি, তাহলে কি হবে, ইফ ইউ মেইনটেইন অনেস্টি ইউ উইল বি রেসপেক্টেড বাই ওয়াল, তাহলে আপনি সবার দ্বারা কি হবেন, সম্মানিত হবেন। এটাও কিন্তু উইল বি আছে, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস ইউজ হয়েছে কিন্তু এটা ফিউচার টেন্স। আমি আশা করছি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন। তার মানে কি এইখানে এই শর্ত দিচ্ছে ইফ ক্লোজে যে শর্ত, যদি আপনি সততাকে মেইনটেইন করেন তাহলে কি হবে, আপনি সবার দ্বারা সম্মান পাবেন। আচ্ছা এখানে দেখেন তো এই ঘটনাটা যদি না ঘটে তাহলে কি আপনি সম্মান পাবেন? অবভিয়াসলি পাবেন না। সুতরাং এখানে একটা ঘটনা আর একটা ঘটনার উপর ডিপেন্ড করে। আমি আশা করছি আপনারা থেকে এই ফার্স্ট কন্ডিশন এই অংশটুকু বুঝতে পেরেছেন। আর কিছু অংশ বাকি আছে, এটা আমরা দেখব যে মেইন ক্লোজে অর্থাৎ যে কোনো একটা ক্লোজ ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে তা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। দেখেন বলছে কাম হিয়ার ইফ ইউ হ্যাভ টাইম, দুটাই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাচ্ছে। কেন? একটা আছে এটা হচ্ছে কি আছে, এটা আছে ইম্পারেটিভ সেন্টেন্স, খেয়াল করেন এটা ইম্পারেটিভ সেন্টেন্স, যার ফলে এই যে এই অংশ হবে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে একটা অংশ বা মেইন কোর্সটা ইম্পারেটিভ সেন্টেন্স হতে হবে। আমরা আরেকটা দেখি, দ্য শার্ট ইফ দ্য শার্টস ইজ ডার্টি, যদি শার্ট ময়লা হয়, ওয়াশ ইট। এই যে ওয়াশ ইট এটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যদি শার্ট ময়লা হয় তাহলে এটা ধুয়ে ফেলুন, তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স আর এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আমি আশা করছি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা দেখি যে এটা কমপ্লিট করি, একটু সবাই চেষ্টা করি। প্লিজ মেইল দিস লেটার ফর মি। এখানে কি বলছে, দয়া করে আমাকে লেটার, দয়া করে আমাকে লেটারটা মেইল করবেন। এখানে মেইল শব্দটা ভার্ব হিসেবে ইউজ হয়েছে, কিন্তু এটাই হচ্ছে এখানে মেইন ভার্ব। তাহলে এখানে প্রথম অংশে কি হবে, যদি আপনি অফিসে যান, কি হবে যদি, ইফ, এখানে কি হবে, ইফ ইউ গো টু দ্য অফিস প্লিজ মেইল দিস লেটার ফর মি। আমি আশা করছি আপনারা এটা বুঝতে পারতেছেন কিভাবে হচ্ছে চেঞ্জ। ওকে, এখন আমরা দেখব সেকেন্ড কন্ডিশন, খুবই গুরুত্বপূর্ণ একটা কন্ডিশন, একটু আমরা দেখি। প্রথমে আগে উদাহরণ দেখি, ইফ আই ওয়ার এ প্রিন্সেস, ইফ আই ওয়ার এ প্রিন্স আই উড নট নো হোয়াট সরি ইজ। এখানে বলছে যে আমি যদি
মানে রাজপুত্র হতাম, তাহলে আমি বুঝতামই না দুঃখ কাকে বলে বা দুঃখ কি। তার মানে এখানে খেয়াল করেন যে রাজপুত্র হতাম, এটা কি অতীতে সত্য ছিল না, তার মানে এটা আনরিয়েল, এটা একটা কল্পনা, ফ্যান্সি, বা এটা মানে এটা হাইপোথেসিস, এরকম কোনো কিছু বোঝাচ্ছে, অনুমান কোনো কিছু, তাই না? মেইন কথা হচ্ছে এটা আনরিয়েল, অসত্য, বা এটা কল্পনা বোঝাবে যে এরকম আমি কল্পনা কিন্তু করতেই পারি, আমার যদি অনেক টাকা থাকতো আমি বন্ধুদের একটা পার্টি দিতাম, বিষয়টা এরকম না? তাহলে আমরা আরেকটা উদাহরণ দেখি, ইফ আই হ্যাড মাচ মানি, আমার যদি অনেক টাকা থাকতো, আই গিভ আই উড গিভ এ আই উড গিভ সাম ইউ আই উড গিভ ইউ সাম, বলছে আমার যদি অনেক টাকা থাকতো তাহলে আমি আপনাকে কিছু দিতাম। ওকে, তাহলে এই হচ্ছে ঘটনা। এখন আমরা একটু খেয়াল করি যে এখানে কি ঘটনা ঘটেছে ইফ ক্লোজ দ্বারা। এখানে একটু সবাই খেয়াল করেন যে ইফ ক্লোজে এমন শর্ত থাকে যা বর্তমান বা ভবিষ্যতে পূর্ণ হবে না। ইফ ক্লোজের এই শর্তগুলো কাল্পনিক। তাহলে এই শর্তগুলো কি? এই শর্তগুলো হচ্ছে কাল্পনিক। আমরা আবার একটু ভালো করে খেয়াল করি, এই শর্তগুলো কি? এই শর্তগুলো হচ্ছে কাল্পনিক। এই শর্তগুলো কি? এই শর্তগুলো হচ্ছে কাল্পনিক। ওকে, এখন এখানে দেখেন তো, ইফ আই ওয়ার এ প্রিন্স, এটা কি কাল্পনিক শর্ত না? ওকে, তাহলে কি হবে? এটাও হবে পাস্ট ইনডিফিনাইট এবং পরের ক্লোজটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এখানে খেয়াল করেন, ইফ আই হ্যাড মাস মানি, এটা পাস্ট ইনডিফিনাইট এবং পরেরটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, কিন্তু পরের পাস্ট ইনডিফিনাইট হবে কি দিয়ে? এই যে উড দিয়ে হবে, উড, কুড, মাইট, এগুলো দিয়ে হবে। ঠিক আছে, আমাদের বিষয়টা মাথায় রাখতে হবে। ওকে, এখন আমরা দেখব থার্ড কন্ডিশন। খুবই গুরুত্বপূর্ণ একটা কন্ডিশন এটা। থার্ড কন্ডিশন কি? এ জাতীয় কন্ডিশন ক্লোজে, সরি, এ জাতীয় কন্ডিশন ক্লোজ এ অতীত কোনো ঘটনা বা কাজ সত্য ছিল না এমন ঘটনা উল্লেখ থাকে। অর্থাৎ এই কন্ডিশন দিয়ে ওই ধরনের কাজকে বোঝানো হয় যা অতীতে ঘটতে পারত কিন্তু ঘটেনি। এখন খেয়াল করেন, ইফ আই হ্যাড নোন হিজ ট্রাবল, যদি আমি তার সমস্যা জানতাম, আই উড হ্যাভ হেল্পড হিম, আমি তাকে সাহায্য করতাম। তার মানে কি? আমি যদি তার সমস্যা জানতাম, আমি তাকে সাহায্য কিন্তু করতে পারতাম। তার মানে কি? এটা সত্য হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু হয়নি, যার ফলে এটাও হবে পাস্ট পারফেক্ট, এটাও হবে পাস্ট পারফেক্ট, কিন্তু এটা পাস্ট পারফেক্ট হবে কিভাবে? উড, কুড, শুড, এগুলো দিয়ে হবে। হ্যাঁ, আমি আশা করছি এটা বুঝতে পেরেছেন আপনারা। এখন আর একটা সেন্টেন্স দেখা যাক, ইউ মাইট হ্যাভ হ্যাড উইন্ডফুল ইফ ইউ হ্যাড হ্যাড অপরচুনিটি। এখানে দুইটা হ্যাড আছে না? এই হ্যাডটা হবে হচ্ছে ভি3, এটা হবে ভি3, আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তাই না? ইফ ইউ হ্যাড হ্যাড অপরচুনিটি, যদি আমার কি থাকতো, যদি আমার একটি সুবিধা থাকতো বা তোমার সুবিধা থাকতো, তাহলে কি হইতে পারতো? ইউ মাইট হ্যাভ হ্যাড উইন্ডফুল। এখানে এই যে এখানে এই হ্যাড কিন্তু এখানে ভি3, আর এই হ্যাভ কিন্তু এখানে অক্সিলারি ভার্ব। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম কি, এই অংশ পাস্ট পারফেক্ট হলে এই অংশ হয় পাস্ট পারফেক্ট, কিন্তু এখানে এই অংশে খেয়াল করেন একটা অংশে কি থাকবে? মাইট, তারপরে হচ্ছে উড, কুড, এগুলো দিয়ে। ওকে, এখন এই সেন্টেন্সটা আছে, এটা একটু পূরণ করার চেষ্টা করেন। ইফ আই হ্যাড ফিনিশড কলেজ, যদি আমি কলেজ শেষ মানে করতাম, যদি আমি মানে কলেজ শেষ করতাম, তাহলে কি আমি কোথায় ভর্তি হতাম? আমি মেডিকেলে ভর্তি হতাম বা আমি ডাক্তার হতাম, তাই না? বিষয়টা এরকম যে সে পড়াশোনাই করেনি হয়তো, দেখেন, বা স্কুল পর্যন্ত পড়াশোনা করে সে পড়াশোনাটা শেষ করেছে, তার কল্পনা দেখেন। তার মানে কি এখানে কমপ্লিট সেন্টেন্সটা কি হবে একটু খেয়াল করেন, ইফ আই হ্যাড ফিনিশড কলেজ আই উড হ্যাভ বিকাম এ ডক্টর, তাহলে আমি একজন কি হতাম? ডাক্তার হতাম। ওকে, এখন এইটা দেখি, অ্যাজ ইফ অ্যাজ দো, খুব গুরুত্বপূর্ণ। দিস কনজাংশন ইন্ডিকেটস সাম আনরিয়েল অর কন্ট্রারি ফ্যাক্ট এন্ড দাস সিমিলার ইন ফর্ম টু কন্ডিশনাল সেন্টেন্স। তার মানে এটাও কিসের মতো? কন্ডিশনাল সেন্টেন্সের মতো কাজ করে, এই অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। ঠিক আছে, কোন কন্ডিশনের মতো কাজ করে দেখেন একটু। প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনাইট হলে পরের অংশ হবে পাস্ট ইনডিফিনাইট। কি থাকতে হবে? অ্যাজ ইফ বা অ্যাজ দো, এর অর্থ কি? যেন। এই অর্থটা আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, এখন দেখেন, আর প্রথমটা যদি হয় পাস্ট ইনডিফিনাইট, পরেরটা হবে কি? পাস্ট পারফেক্ট। ওকে, এখন আমরা একটা উদাহরণ দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। নাইম ওয়াক্স অ্যাজ ইফ হি স্টাডিড মডেলিং, বলছে নাইম এমন ভাবে হাঁটে যেন সে মডেলিং করছিল, তাই না? এখানে খেয়াল করেন যে এই অংশটা কি হয়েছে? পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট, ফলে এই পাশটা হয়েছে পাস্ট ইনডিফিনাইট। তাহলে এটাও কি একটা কন্ডিশনাল মতো হলো না? যে এখানে কিন্তু যদি বুঝাচ্ছে বা জানো। ঠিক আছে, বলছে যে নাইম এমন ভাবে হাঁটে যেন সে মডেলিং করলো বা মডেলিং এ যুক্ত হয়েছিল। ওকে, মডেলিং করতেছিল বা মডেলিং শিখতেছিল। ওকে, খেয়াল করেন এখন যে হি অ্যাক্টস অ্যাজ ইফ হি ওয়ার রিচ, সে এমন আচরণ করে যেন সে কি ছিল? ধনী ছিল। তার মানে এটা পাস্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, তারপরে হবে এটা পাস্ট ইনডিফিনাইট। ওকে, এখন এটা দেখি আমরা,
উপমা লুকড অ্যাজ ইফ শি হ্যাড সিন দ্য ঘোস্ট। বলছে উপমা এমন ভাবে তাকাচ্ছিল বা এমন ভাবে তাকিয়েছিল যেন সে একটি ভূত দেখিয়েছিল। ওকে, তার মানে এটা আছে পাস্ট ইনডিফিনাইট, ফলে এটা হবে পাস্ট পারফেক্ট। আমি আশা করছি এই অংশটুকু আপনাদের ক্লিয়ার হয়েছে। ওকে, অ্যাজ ইফ অ্যাজ দিয়ে কিছু সেন্টেন্স দেখেন এগুলো কিভাবে করতে হবে। শি স্পিক্স, সে এমন ভাবে কথা বলে। অ্যাজ ইফ কি, অ্যাজ ইফ শি ওয়ার ম্যাড। এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যেহেতু এটা আনরিয়াল বোঝায়, যার ফলে এখানে ওয়ার হয়, কিন্তু এটা মাথায় একটা হবে। এখানে কিন্তু শির সঙ্গে ওয়াজ হতে পারতো, কিন্তু এখানে ওয়াজ হবে না। ওকে, পরে আরেকটা সেন্টেন্স দেখি, শি অ্যাক্টেড, তার মানে কি আছে, এটা আছে প্রেজেন্ট পারফেক্ট, তার মানে পরেরটা কি হবে, পাস্ট পারফেক্ট। তাহলে কি হবে পরেরটা, শি অ্যাক্টেড অ্যাজ ইফ শি হ্যাড ওন দ্য লটারি। তাহলে সে এমন আচরণ করেছিল যেন সে লটারি জিতিয়েছিল। ওকে, এখন আমরা দেখব উড দ্যাট, এরপরে সাবজেক্ট প্লাস উইশ, ইচ্ছা প্রকাশ অর্থে ব্যবহৃত হয়। মনে রাখতে হবে দিস ওয়ার্ড বা দ্য ওয়ার্ড উইশ ইন্ডিকেট সামথিং আনরিয়াল। এখানে কি বোঝায়, আনরিয়াল অথবা কন্ট্রারি ফ্যাক্ট বোঝায়। দাস এন্ড দাস এবং এই কারণে সিমিলার ইন ফর্ম টু কন্ডিশনাল সেন্টেন্স, এবং এটাও এই কারণে কি কন্ডিশনাল সেন্টেন্সের মতো কাজ করে। তাহলে এখানে কি হবে, যদি প্রেজেন্ট ইচ্ছা বোঝায়, বর্তমানে কোনো ইচ্ছা প্রকাশ করে, তাহলে প্রথমটা প্রেজেন্ট হবে, এবং এখানে দ্যাট থাকতেও পারে নাও থাকতে পারে, কখনো থাকে কখনো থাকে না। আর পরেরটা হবে পাস্ট টেন্স। কি দিয়ে হবে, এখানে অবশ্যই কুড হবে, উড হবে, ওয়ার হবে। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি খেয়াল রাখতে হবে আমাদের। আবার কখনো কখনো পাস্ট টেন্সও হয়। আমরা দেখতেছি যে প্রেজেন্ট কন্ডিশন, আবার যদি প্রেজেন্ট উইশ অথবা প্রেজেন্ট কন্ডিশন বোঝায়, প্রথমটা হবে কি ইফ, তারপরে সাবজেক্ট ওয়ার, আর পরটা কি হবে পাস্ট ইনডিফিনাইট, কুড, উড, ওয়ার, যে কোনো ভাবে এটা পাস্ট টেন্স হতে পারে, এটা মাথায় রাখতে হবে আমাদের। ওকে, এর উদাহরণ দেখি, ইফ আই ওয়ার রিচ, এখানে খেয়াল করেন এটা কিন্তু পাস্ট টেন্সে আছে। আই কুড বি ভেরি হ্যাপি, যদি আমি ধনী হতাম আমি অনেক খুশি থাকতাম, তাই এটা পাস্ট ইনডিফিনাইট, তারপরে এটাও কি হয়েছে পাস্ট ইনডিফিনাইট, কিন্তু কি দিয়ে, কুড, উড। ওকে, তারপরে দেখেন আই উইশ আই ওয়ার, এটা প্রেজেন্ট কি বোঝাচ্ছে, এখানে প্রেজেন্ট উইশ ইচ্ছা বোঝাচ্ছে, আমার বর্তমানে ইচ্ছা কি, আমি যদি ধনী হতাম, এটা আমার মানে বর্তমানে ইচ্ছা, যার ফলে এটা হচ্ছে, মানে দেখেন এটা হচ্ছে প্রেজেন্ট আর এটা হচ্ছে পাস্ট। এখানে আয়ের সঙ্গে হওয়ার কথা ওয়াজ, কিন্তু হবে না কেন, এটা আনরিয়াল, যার ফলে এখানে কি হবে, এখানে ওয়ার হবে। আই উইশ দ্যাট, এখানে কিন্তু আমি কি বলেছি, মাঝে মাঝে কিন্তু এখানে দ্যাটও হতে পারে। আই উইশ দ্যাট ইউ উড স্টপ সেইং দ্যাট, বলছে আমি আশা করছি, বা আমি আমার ইচ্ছা করছি, বা আমি আশা করছি তুমি, এখানে কিন্তু উইশ দ্বারা আশা করাও হয়। হ্যাঁ, উইশ এবং হোপের মধ্যে যে একটা পার্থক্য আছে, ইনশাআল্লাহ একটা ক্লাসে আমি এটা ক্লিয়ার করব। যে আই উইশ দ্যাট ইউ উড স্টপ সেইং দ্যাট, আমি আশা করছি তুমি ওইটা কথা, মানে ওইটা বলা বাদ দিবা। ওকে, তাহলে এটা পাস্ট আছে, এটা প্রেজেন্ট। আমি আশা করছি এটা বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা দেখব ইফ প্লাস সাবজেক্ট ওয়্যার অথবা উড দ্যাট, এখানে একটু অথবা দিয়ে নেবেন সবাই, অথবা উড দ্যাট বা উইশ, এটা কি অর্থে ব্যবহৃত হয়, ইচ্ছা প্রকাশ। এগুলো দিয়ে আমরা এখন প্র্যাকটিস করি। বলছে আই উইশ আই ওয়ার এ কিং, পরেরটা দেখেন উড দ্যাট, একই কথা, উড দ্যাট হি ওয়ার অ্যালিভ, যে যদি সে বেঁচে থাকতো, এখানে কিন্তু উড দ্যাট কি হিসেবে ব্যবহৃত হয়েছে, ইফ অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরে খেয়াল করেন উড দ্যাট হি কুড স্টপ সেইং দ্যাট, যদি সে সেটা ওইটা বলা বাদ দিত। এখানে খেয়াল করেন উড দ্যাট বলতে কি অর্থ দিয়েছে, যদি অর্থ দিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা আমাদের মাথায় রাখতে হবে কিন্তু। তারপর উড দ্যাট শি ওয়্যার হিয়ার টু সি দিস, যদি সে এখানে এটা দেখতে আসতো, তার মানে এখানে এই যে এখানে শির সঙ্গে কিন্তু হওয়ার কথা ওয়াজ, এখানে ওয়াজ হবে না, এখানে ওয়্যারই হবে। ওকে, এখানে দেখেন ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তুমি হতাম তাহলে কি করতাম, আই উড গিভ এ পার্টি, আমি একটা পার্টি দিতাম।